ব্রো, তুমি সবসময় হিয়াকে সাথে এনো। আমরা সবাই চলে এসেছি। ওর নাকি অনেক দেরি হবে বলে আমিও রিনকে নিয়ে চলে এসেছি। তুমি ওকে নিয়ে এসো, ঠিক আছে? হুম। উত্তর দিতেই আয়েশ হাতে ব্ল্যাক লেদারের একটা ওয়াচ পড়তে পড়তে কল কেটে দিল। রেডি হয়ে বেরোতে বেরোতে হিয়াকে কল দিয়ে আসতে বলল। প্রায় আধা ঘন্টা যাবৎ গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আয়েশ। প্রত্যেক 5 মিনিট অন্তর অন্তর হিয়াকে কল করছে আর হিয়াও বলছে এখনই বের হচ্ছে ও। এই করতে করতে আধা ঘন্টা হয়ে গেছে। এবার মেজাজ চরম পর্যায়ে খারাপ হলো ওর। এত কি সাজুগুজু করছে যে এত সময় লাগে? নাচের বদলে ও কি ব্রাইড সাজছে নাকি? বিরক্তি রাগ কমানোর চেষ্টা করে ইনস্টাগ্রামে স্ক্রল করতে শুরু করলো। প্রায় আরও 15 মিনিট লাগিয়ে বের হলো হিয়া। দরজার আওয়াজ পেতেই আয়েশ হিয়ার দিকে না দেখে গাড়ির দরজা খুলে দিয়ে বিরক্তি মাখা চেহারায় হিয়ার দিকে তাকাতেই অবাক হয়ে তাকালো আয়েশ। হিয়া একটা কাতান শাড়ি পরেছে, কালো শাড়িতে গোল্ডেন জরির পাড়, চুলগুলো মাঝ বরাবর সিঁথি করে কাল করা। শাড়ি কুচিয়ে ঠিক করতে করতে হিয়া এসে আয়েশকে বলল, সরি, আমি একটু লেট হয়ে গেছি। বলে আয়েশের দিকে তাকাতে দেখলো আয়েশ কেমন অদ্ভুত চোখে তাকিয়ে আছে ওর দিকে। সেই তাকানোতে যে হিয়া স্নিগ্ধ হেসে বলল, কেমন লাগছে আমায়? উইয়ার্ড। অবাক হয়েই বলল আয়েশ। হিয়া ভুরু দলা পাকিয়ে বলল, সিরিয়াসলি আমাকে উইয়ার্ড লাগছে? তুমি এমন বলতে পারলে? আয়েশার কোনো কথা না বলে গাড়িতে উঠে বসলো। এভাবে হিয়ার সামনে দাঁড়ানো ওর পক্ষে আর সম্ভব না। কেমন যেন গলা শুকিয়ে যাচ্ছে। আয়েশের হাত ধরে ভেতরে ঢুকছে হিয়া। ভেতরে যাওয়ার আগেই সবাই ঘুরে ঘুরে হিয়াকে দেখছে। হিয়ার তাতে কোনো অসুবিধা নেই। সে দিব্যি বাঙালি সাজে ভেতরে ঢুকে গেল। ঋষভ পরেছে কালো প্যান্ট, সাদা শার্ট আর কালো কোট। একেবারে আমেরিকান বর সেজেছে। নাজও খুব সুন্দর সাদা ওয়েডিং গাউন পরেছে। নাজার ঋষভের তখন ফটোশ্যুট চলছিল সবার সাথে। আচমকা হিয়া ভেতরে ঢোকাই সবাই ওর দিকে তাকালো। সবার তাকানোকে হিয়া বেশ এনজয় করছে। দূরে হিয়া সেদিন এসেই ছেলেকে দেখলো। হিয়া মুহূর্তের মাঝে কারোর সাথে কথা না বলে এগিয়ে গেল সেই ছেলেটির দিকে। হিয়া যে বলল, এক্সকিউজ মি। হিয়ার ডাকে ছেলেটি হেসে বলল, হেই প্রিটি গার্ল, কেমন আছো তুমি? ভালো। তোমার নামটা সেদিন শুনতে ভুলে গেছি। তোমার নাম কি? ছেলেটি চমৎকার একটা হাসি দিয়ে বলল। নাম না জেনে আমার প্রিয় ভাই আবার পাগল হয়ে যাওনি তো? চোখ টিপে বলল ছেলেটি। হিয়া হেসে ফেল ওর কথাই। ছেলেটি হেসে বলল, আমি ক্রিস্টিয়ান মালভেদ, তুমি ক্রিস্টিয়ান বলতে পারো। এটা বুঝি ট্রেডিশনাল ড্রেস? পেছন থেকে ক্যাথালিন বলল। হিয়া ক্যাথালিনের সাথে গ্রিট করে বলল, হ্যাঁ, এটা বাংলাদেশের ট্রেডিশনাল ড্রেস। এটাকে শাড়ি বলে। হিয়া খুবই উৎফুল্ল হয়ে বলল। ক্যাথালিনও একইভাবে উৎফুল্ল হয়ে বলল, শাড়ি? আমার না খুবই ভালো লেগেছে এই ড্রেসটা, তোমাকে খুব সুন্দর লাগছে, একদম বেঙ্গলি প্রিন্সেস। ক্রিস্টিয়ান হেসে বলল। ক্যাথালিন কিছু বলবে তার আগে রিনভি আর রুয়াস জড়িয়ে ধরে বলল, ওয়াও হিয়া, একদম পুতুলের মতো দেখাচ্ছে তোকে। ধন্যবাদ। হিয়া লাজুক হেসে বলল। তাদের কথার মাঝেই হুট করে হারুন মাহমুদ আসলেন। হাতে তার ডলার। হিয়াকে সামনে এনে বলল, নানু ভাই, তুমি যদি আরও 68 বছর আগে আমার সাথে দেখা করতে, নির্ঘাত তোমার নানুকে ছেড়ে দিয়ে তোমাকে বিয়ে করতাম। নানুর কথাই হিয়া হেসে দিল। হারুন ডলার নিয়ে হিয়ার উপরে ঘুরিয়ে কাউকে টাকাটা দিতে যাবে তার আগে রুয়াস বলল, দাদু ভাই, এই যে আমি, আমার মতো গরিব মিসকিনকে রেখে তুমি কাকে টাকা দিতে যাচ্ছ? রুয়াসের কথাই হেসে দিল উপস্থিত সকলে। হারুন টাকাগুলো দিতে যাবে তার আগে আরিশ এসে কান চেপে ধরে বলেন, গরিব মিসকিন তাই না? দাও তোমার ক্রেডিট কার্ডটা দাও। দাও। ড্যাড, আমি তো মজা করছিলাম। রুয়াস বাবার হাত থেকে কান ছাড়াতে ছাড়াতে বলল। আরিশ রেগে বলেন, তুমি দেবে? ওয়েট, আমি তোমার অ্যাকাউন্ট ফ্রিজ করার ব্যবস্থা করছি। বলেই ফোন বের করে সামনে এগোলো আরিশ। রুয়াস চমকে যাওয়ার মতো লাফিয়ে বলে বাবার পেছন পেছন ছুটল রুয়াস। বাবার সবাই ওর যাওয়ার দিকে তাকিয়ে হাসলো। কে পপ ফায়ার সঙ্গে ডান্স করছে রুয়াস তার টিমে। ওদের সাথে কিছু ছেলে মেয়েও হুক স্টেপ ফলো করেছে। অনেকে তো আবার নিজ জায়গায় দাঁড়িয়ে নাচছে। হিয়া ওর মা বাবার পাশে দাঁড়িয়ে আছে। বাবা রাশেদ যে কতবার হিয়াকে দেখে মাশাল্লাহ বলেছেন সেটা শুনে গুণে শেষ করা যাবে না। আয়েশ, ক্রিস্টান ও ক্যাথালিন এর সাথে দাঁড়িয়ে আছে। রিনবি দাঁড়িয়ে আছে ঋষভের পাশে। সে চেঁচিয়ে গান গাইছে ওদের নাচের তালে তালে।
নাচ শেষ হতেই সবাই যে যার মতো শীষ দিতে লাগলো। ক্যাথালিন স্টেজে উঠেছে। সে আপাতত অ্যানাউন্সমেন্টের কাজ করছে। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, এখন আমাদের মাঝে স্টেজে উপস্থিত হবে হিয়া। প্লিজ হিয়া, স্টেজে এসো। সবাই ভাবলো হিয়া হয়তো না করবে, কিন্তু সেসব কিছু না করে হিয়া হাসতে হাসতে স্টেজে উঠে গেল। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। রুয়াস অবাক হয়ে গান শুনতে লাগলো। রিনভি ফোন বের করে ভিডিও করতে শুরু করলো। সবাই মুগ্ধ হয়ে গানটা শুনতে শুরু করলো। যারা বাঙালি গান বোঝে না তারাও চুপ করে গান শুনলো। আমার মনে হচ্ছে হিয়া এই গানটা ডেডিকেটেড করছে কাউকে। রিনভির বলা কথাই রুয়াস ভুরু কুচকে ওর দিকে তাকিয়ে বলল, আমারও তাই মনে হচ্ছে। দেখো, মাদার ফাককে ডেডিকেট করছে। রিনভি উত্তর শুনে সাই জানালো, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি। অ্যাশ এক দৃষ্টিতে তাকিয়ে আছে হিয়ার দিকে। মনে মনে বলল, ফায়ারফ্লাই, আমাকে জ্বালাতে এত ভালো লাগে তোমার? জাস্ট একবার আমার হও, দেন আমি বোঝাবো তোমাকে আমাকে জ্বালানোর পরিণাম কি। গান শেষ হতেই রুয়াস সিটি বাজালো। সবাই হাততালি দিল। হিয়া নামতেই এবার ইশরা জড়িয়ে ধরল। আরিশ টাকা বের করে নজর কাটালো। সবাই প্রশংসা করলো হিয়ার। তার ভেতরে ক্যাথালিন গমগমে কণ্ঠে ঘোষণা দিল, এবার গান গাইবে আয়াস। নিজের নাম শুনে চমকে উঠল আয়াস। ক্রিস্টান ওকে পেছন থেকে ধাক্কা দিল। ঋষভও এগিয়ে এসে আয়াসকে স্টেজে নিয়ে গেল। তৎক্ষণে রুয়াস একজন গিটারিস্ট থেকে গিটার এনে আয়াসকে দিল। আয়াস ভালোই বুঝলো ওকে প্ল্যান করে হিয়ার পর গান গাইতে আনা হয়েছে। আয়াস টুংটাং করে সুর তুলল। সবাইকে অবাক করে দিয়ে আয়াস এই প্রথম বাংলা গান শুরু করলো। ये जो याद है सभी बातें भुला दो इन्हें, मिटा दो इन्हें। आ आ তোমাকে ছেড়ে আমি কি নিয়ে থাকবো, ভালোবেসে যাব গো যতদিন বাঁচবো। হে শোনা তুমি জেনে রাখো তা, বলে তো দিয়েছি আমি হৃদয়ের কথা। রুয়াস অবাক হয়ে গান শুনতে লাগলো। এই প্রথমও বাংলা কোনো গান শুনছে আয়াসের মুখে। রিনবি রুয়াসকে খোঁচা দিয়ে বলল, ব্যাপার কি বলো তো, যে গান গাইছে সেই ডেডিকেটেড করছে, অথচ ব্রাইড বা ব্রোম কাউকে তো মনে হচ্ছে না এরা একটা গানও ডেডিকেটেড করছে। ওহ, সব জানতে চাইলে যে গানের সৌন্দর্যের অনুভব করতে পারবে না। আমি কিছু না বুঝলেও গানের সৌন্দর্যের অনুভব করছি, আর তুমি মিনিং বুঝে সৌন্দর্যর অনুভব করছো না। ক্রিস্টানের কথা শুনে রিনবি আর কিছু বলল না। ও গান শুনতে মনোযোগী হলো। হে হে আ হে হে আ হে হে আ হে হে আ। ইশরা আর আরিশ হেসে গান শুনছে আয়াসের। পাশ থেকে হিমা যে বললেন, এবার দেরি হওয়ার আগে সব পাকাপোক্ত করতে হবে ইশরা। আমিও আর দেরি করতে পারবো না। আমি আমার ছেলের মুখে আবারও সেই হাসি দেখতে চাই। পাশ থেকে আরিশ বলে উঠল। হেসে আয়াসের গানে আবারও মনোযোগ দিল। চাঁদের আলো দিয়ে মুখখানি দেখবো, পেও না লজ্জা খুব কাছে রাখবো। চাঁদের আলো দিয়ে মুখখানি দেখবো, পেও না লজ্জা খুব কাছে রাখবো। হিয়া মুগ্ধ হয়ে আয়াসের গান শুনছে। এত ভালো লাগছে ওর শুনতে, যেন শুনে যেতে ইচ্ছে করছে।
ঋষভদের বিয়ে আজ 1 মাস পূর্ণ হলো। এই 1 মাস ও নাজের পরিবারে কেউ যোগাযোগ করেনি। এখানকার সবাই নাজকে খুব ভালোবাসে, তবুও নাজের বাবা মার জন্য খুব খারাপ লাগে। এই 1 মাসে ও অনেক কিছু চেঞ্জ হয়েছে। রুয়েশ ডান্সকে প্রফেশন হিসাবে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ঋষভও এখন সম্পূর্ণ সুপারের দায়িত্ব নিয়েছে। হিয়াও রিনভি পুরো দোস্তর পড়াশোনা শুরু করেছে। আয়েশও ভালোই বিজনেস হ্যান্ডেল করছে। আর ওর বাবা আরিশ একদম রাজনীতিতে পুরোপুরিভাবে যুক্ত হয়ে গেছে। হিয়ারা ওদের ছাদে এসে বসে আছে। আজ সবাই আছে এই বৈঠকে, কারণ ওরা ঋষভ নাজের বিয়ে উপলক্ষে বাইরের দেশে ট্যুরে যাবে পুরো 1 সপ্তাহের জন্য। হিয়া রিনভি খুবই এক্সাইটেড। ওরা এখন অবধি ফ্যামিলি ছাড়া কোথাও যায়নি। আপাতত কোথায় যাবে এই নিয়ে বৈঠক চলছে। আমরা মালদ্বীপ যাই। রিনভি উৎফুল্ল হয়ে বলল। হিয়া ওর কথাই ফ্রন্ট কেটে বলল, রিন, সমুদ্র দেখিসনি? মালদ্বীপ ক্যান্সেল। আমরা জাপান যাব, দেন সাউথ কোরিয়া ঘুরে তারপর দেশে ফিরবো। রিনভি ভুরু কুচকে বলল, জাপানে কি দেখতে যাবি? ওখানে কিচ্ছু নেই। ও রিন, জাপান চেরি ব্লসমের রাজ্য, আর এখন জাপানে বসন্ত। প্লিজ না বলিস না, প্লিজ। হিয়ার কথাই রুয়াস সায় জানালো। রুয়াসের সায় জানানোয় অবাক হলো উপস্থিত সবাই। যে রুয়াস রিনভি হ্যাঁ বললে হ্যাঁ বলে, না বলে না। সে রিনভির কথাই বিরোধিতা করবে। সবাই আর চোখে তাকিয়ে আছে রুয়াসের দিকে। সবার তাকানোর কারণ বুঝে রুয়াস বলল, এভাবে তাকানোর কি আছে গাইস? আমি বলছি কারণ আমার সাউথ কোরিয়া যাওয়ার ইচ্ছা, আমি তাই বলেছি। কেউ যেন বিশ্বাসই করলো না রুয়াসের কথায়। সবাই আগের ন্যায় তাকিয়ে থাকলো। রুয়াস এবার হেসে বলল, আরে কি সমস্যা সবার? এভাবে কেন তাকিয়ে আছো? তোমরা জানো না আমি কে পপ ফ্যান? এবারের যুক্তিতে মোটামুটি সবাই বিশ্বাস করেছে। হিয়া আবারও বলল, তো ফাইনাল, আমরা জাপান যাচ্ছি। কিসের ফাইনাল? এখনো সিস কিচ্ছু বলেনি। রিনভি হিয়াকে উদ্দেশ্য করে বলল, তারপর নাজের হাত ধরে বলল, সিস তুমি বলো, জাপান না মালদ্বীপ? নাজ কিছু বলার আগেই আয়াসর ভারী কি গম্ভীর কণ্ঠে বলল, যাদের জন্য ট্যুরে যাওয়া তাদের ডিসাইড করতে দাও ওরা কোথায় যাবে। এই ট্যুরটা ওদের জন্য। নাজ, তুমি বলো কোথায় যাবে? নাজ হেসে বলল, আমি হিয়ার সাথে একমত। আমারও জাপান সাউথ কোরিয়া খুব পছন্দ, আমিও ওখানে যেতে চাই। সাথে সাথে হিয়া নাজকে জড়িয়ে ধরে চুমু খেলো। খুশিতে এক প্রকার লাফিয়ে রিনভিকে ভেঙচি কাটলো। রিনভিও ফিরতি ভেঙচি কাটলো। যে যার মতো মারাত্মক প্রিপারেশন নিয়েছে ঘুরতে যাওয়ার জন্য। রিনভি, নাজ, হিয়া এই কয়দিন একটাকেও বাড়িতে পাওয়া যায়নি। রিনভি নিজের হেয়ার স্টাইল চেঞ্জ করে উলফ কাট দিয়ে হেয়ার গোল্ডেন করেছে। হিয়াও বাদ জানি সে বড় বড় লং কোরিয়ান ব্লাঙ্কস দিয়ে বাটারফ্লাই কাট দিয়েছে। নাজ নিজের চুলের রং পরিবর্তন করে শুধু ব্রাউন করেছে। আর ছেলেগুলো শুধু যে যার মতো শপিং করেছে। আর থাকায় কাউকে জাপান বা কোরিয়ান ভিসা পেতে দেরি হয়নি। রাতে তখন প্রায় 3:30 বাজে। ঋদ্ধ রিধিকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। ঘুমের ভেতর পেটে তীব্র ব্যথা অনুভব করতে রিধির ঘুম ভেঙে গেল। খুব ব্যথা করছে। ও ঋদ্ধকে সরিয়ে উঠে বসলো। সময় যত যাচ্ছে ব্যথা ততই তীব্র হচ্ছে। বাচ্চা হওয়ার এখনও প্রায় 15 দিনের মতো দেরি আছে। রিধি অনেক চেষ্টা করলো কিন্তু আর পারল না। শেষ পর্যন্ত ঋদ্ধকে ডাকলো। ঋদ্ধ উঠে দেখলো রিধির চোখ মুখ খিচে পেটে হাত দিয়ে বসে আছে। ও রিধির মুখ ধরে বলল, কি হয়েছে রিধি? ব্যথা করছে পেটে? খুব ব্যথা করছে ঋদ্ধ, আর সহ্য হচ্ছে না, প্লিজ কিছু করো। কান্না করে রিধি বলল। ঋদ্ধ খুব চিন্তায় পড়ল। ডেলিভারি ডেট তো আরও 15-16 দিন পর। এমন অবস্থায় আসলে কি করতে হয় ঋদ্ধ কোনো ধারণা নেই। কি করবে ভেবে পাচ্ছে না। ঋদ্ধেরও মৃদু চিৎকার এবার আরও জোরে হলো। সাথে সাথে আর কিছু না ভেবে ঋদ্ধ স্নিগ্ধকে কল করলো। স্নিগ্ধ তখন রাউন্ডে ছিল, ওর নাইট ডিউটি ছিল। পরপর কল আসায় ও রিসিভ করলো না, কিন্তু একটানা কল আসায় বিরক্ত হয়ে ফোন বের করতে দেখলো ঋদ্ধ কল করেছে। ঋদ্ধর কল দেখে স্নিগ্ধ ভ্রু কুচকালো। ততক্ষণে ঋদ্ধর কল কেটে গেছে। আবারও কল আসতেই এবার কল রিসিভ করলো। কল রিসিভ করতেই ও পাশ থেকে ঋদ্ধ তড়িঘড়ি করে বলল, স্নিগ্ধ প্লিজ ফোন কাটিস না, রিধির খুব পেইন হচ্ছে। ডেলিভারি ডেট এখনো অনেক দেরি। আমি কি করব বুঝতে পারছি না। প্লিজ হেল্প কর ভাই, প্লিজ হেল্প। তুই প্যানিক করিস না, আপুকে ফার্স্ট আমাদের হসপিটালে নিয়ে আয়, আমি সব ফর্মালিটিস করে রাখছি। বলে স্নিগ্ধ কল কেটে দ্রুত বের হলো রাউন্ড থেকে। ততক্ষণে ঋদ্ধ ও রিধিকে কোলে নিয়ে বেরিয়ে আসলো।
রাতের শেষ প্রহরে রিধির এমন কান্নার আওয়াজ পেতেই অন্য ফ্ল্যাটের মানুষ সব বেরিয়ে আসলো। একা ঋদ্ধ ভারী রিধিকে নিয়ে সিঁড়ি ভেঙে নামতে পারছে না দেখে একটা ছেলে এগিয়ে এসে দ্রুত রিধিকে নিজের কোলে নিয়ে বলল, ভাই আপনি আগে গাড়ির ব্যবস্থা করেন, এত রাত্রে গাড়ি পাওয়া যাবে কি না তাও সন্দেহ আছে, আমি নিয়ে যাচ্ছি আপুকে। ঋদ্ধ কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকিয়ে দ্রুত পায়ে বেরিয়ে গেল গাড়ি দেখতে। হসপিটালের করিডোরে দাঁড়িয়ে আছে ঋদ্ধ, ওর কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে আছে স্নিগ্ধ। স্নিগ্ধ পেশায় একজন ডাক্তার সার্জন। আপাতত ও যে হসপিটালে কর্মরত আছে সেখানেই আনা হয়েছে রিধিকে। ঋদ্ধ খুব চিন্তিত। রিধির ইমার্জেন্সি ডেলিভারি করানো হচ্ছে, সি সেকশনের মাধ্যমে ডেলিভারি করানো হচ্ছে। রিধিকে ওটিতে নেওয়া হয়েছে প্রায় আধা ঘন্টা হয়ে গেছে। আচমকা ভেতর থেকে সদ্য জন্মানো বাচ্চার কান্নার আওয়াজ আসলো। ঋদ্ধ ঠিক হয়ে দাঁড়ালো। অনেকটা সময় নিয়ে তারপর ওটি থেকে বেরোলো একজন নার্স। সাদা তোয়ালেতে জড়িয়ে আনছে কান্নারত একটা বাচ্চাকে। নার্স এসে খুশি হয়ে বলেন, অভিনন্দন মিস্টার ঋদ্র, আপনি একটা ফুটফুটে মেয়ের বাবা হয়েছেন। ঋদ্ধ স্নিগ্ধ একসাথে আলহামদুলিল্লাহ বলে উঠল। স্নিগ্ধ বাচ্চাকে কোলে নিতে নিতে বলল, আমার ওয়াইফ কেমন আছে? সবাই ভালো আছে, আপনার ওয়াইফ ভালো আছে। কিছুক্ষণ পর তাকে কেবিনে শিফট করা হবে। বেবি কিন্তু খুব হেলদি হয়েছে। ঋদ্ধ হেসে কান্নারত মেয়েকে চুমু খেয়ে বলল, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক শুক্রিয়া তোমার আল্লাহ, অনেক শুক্রিয়া, আমাকে এত সুন্দর একটা মেয়ে দেওয়ার জন্য শুক্রিয়া। ঋদ্ধ এবার বাচ্চাটার কানে আজান দিয়ে বলল, আমার মা, তোমার নাম রিধা, ঋদ্ধ রিধির মেয়ে রিধা। স্নিগ্ধ ভাইয়ের থেকে এক প্রকার জোর করে রিধাকে নিয়ে বলল, মাশা আল্লাহ মাশা আল্লাহ। আম্মু, আমি তো ভেবেছিলাম তুমি আমার আব্বু হবে, কিন্তু তুমি তো ছোট বাবাকে ভুল ধরে আম্মু হয়ে জন্ম নিলে। আমার আম্মুটা। বলে স্নিগ্ধ চুমু খেলো। ঋদ্ধ আজান দেওয়ার সময় বাচ্চাটা চুপ করে গেছিল। স্নিগ্ধ রিধার দিকে তাকিয়ে বলল, একটা জিনিস খেয়াল করেছিস? ওর কিন্তু হেয়ার মতো দেখতে হয়েছে। ঋদ্ধ হেসে বলল, হ্যাঁ, ও একদম হিয়ার মতো হয়েছে, একদম হিয়ার মতো। দেখ, তোদেরও একটা হেয়া হয়েছে। তোরা কি নিদারুণ কষ্টই না বেচারিকে দিয়েছিস? কি জঘন্য ধোঁকা দিয়েছিস। স্নিগ্ধর কথায় ঋদ্ধ হাসি হাসি মুখটা এবার চুপসে গেল। এই কথার কোনো উত্তর নেই ওর কাছে। স্নিগ্ধ আবারও আগে নাই বলল, নিয়তির নাকি বিচার আছে। এই কি সেই বিচার? যারা ধোঁকা দিল, কষ্ট দিল, আজ তাদেরও একটা হিয়া হয়েছে। যে হিয়াকে কষ্ট দিল সেই হিয়াই তাদের ঘর আলো করে এসেছে। শুধু পার্থক্য, একজন খুশিতে আত্মহারা, আরেকজন নিজেকে মিথ্যা ভালো লাগার আপ্রাণ চেষ্টা করছে। ঋদ্ধ আবারও রিধাকে চুমু খেয়ে বলল, রিধা নামের অর্থ কি জানিস? আল্লাহর সন্তুষ্টি। এটাই হয়তো তোদের বিচার। যাকে ধোঁকা কষ্ট দিয়েছিস তার মতোই দেখতে হিয়া আজ তোদের হয়েছে। না চাইতেও তোরা কখনো এই হিয়ারকে কষ্ট দিতে পারবি না। দোয়া করি আম্মু, তুমি অনেক ভালো থাকো। তোমার জীবনে যেন কখনো কোনো ঋদ্ধ না আসে, তোমার জীবনে যেন কোনো রাজপুত্র আসে। অনেক ভালো থাকো। আমিন। আল্লাহর সন্তুষ্ট হয়েই থাকুক। আল্লাহ যত শাস্তি আমাকে দিক, রিধিকে দিক, তবুও আল্লাহ ওকে ভালো রাখুক। ঋদ্ধর কথায় স্নিগ্ধ তাচ্ছিলর হাসি দিয়ে বলল, নিজের সন্তানের কত চিন্তা, তাই না? অথচ দেখ, তোরা যাকে কষ্ট দিয়েছিস সেও কিন্তু কেউ বা কারো একমাত্র সন্তান। তোরা যে কষ্ট ওকে দিয়েছিলি সেই কষ্টে কিন্তু ও মারা যেতে পারত, অথচ তোরা একবারও ওর কথা ভাবলি না। এখন কি সুন্দর নিজের সন্তানের কথা ভাবছিস। কখনো ভেবেছিস ও কিন্তু কারো সন্তান? হিয়ারা ফ্লাইটে উঠেছে। হিয়া রিনভি একসাথে বসবে, নাজ আর ঋষভ একসাথে বসেছে। আয়েশ আর রুয়াস একসাথে বসবে, কিন্তু রুয়াস রিনভির সাথে বসবে বলে হিয়াকে বারবার বলছে। হিয়ারও ওর বারবার বলে মন গলেছে। সে উঠে যেয়ে আয়েশের পাশে এসে বসলো। আয়েশ তখন সিটে মাথা এলিয়ে দিয়েছে। শুভ সকাল সম্মানিত যাত্রীবৃন্দগণ, আমি আপনাদের ক্যাপ্টেন বলছি। লস অ্যাঞ্জেলেস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং আমাদের পুরো ক্রু টিমের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আজকে 098 ফ্লাইটে, যা যাচ্ছে লস অ্যাঞ্জেলেস থেকে টোকিও, জাপান। আজকের যাত্রা আনুমানিক 11 ঘন্টা 30 মিনিট সময় লাগবে। আমরা 35,000 ফুট উচ্চতায় ভ্রমণ করব। পুরো পথে আবহাওয়া বেশ অনুকূল থাকবে, তবে প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে যাওয়ার সময় সামান্য টার্বুলেন্স হতে পারে।
আপনার সুরক্ষার জন্য অনুরোধ করছি, সিট বেল্ট সাইন বন্ধ থাকলেও সিটে বসে থাকাকালীন সিট বেল্ট বাঁধা রাখবেন। এখনই আপনার মোবাইল সহ সব ইলেকট্রনিক ডিভাইস এয়ারপ্লেন মোডে সেট করুন। আমাদের সাথে ভ্রমণ করার জন্য আবারও ধন্যবাদ। অনুগ্রহ করে আরাম করে বসুন এবং জাপান পর্যন্ত এই দীর্ঘযাত্রা উপভোগ করুন। ক্যাপ্টেনের ইংরেজি ঘোষণায় সিট বেল্ট বেঁধে বসলো হিয়া। এয়ারপ্লেন মোড অন করার আগেই ওর কাছে একটা মেসেজ আসলো। হিয়া প্লেন টেক অফ করার অপেক্ষা করলো। হিয়া আজ অনেক খুশি, লাইফে ফার্স্ট টাইম ফ্যামিলি ছাড়া ট্রাভেল করছে। মেসেজের কথা মনে আসতেই দ্রুত মেসেজ ওপেন করলো। সাথে সাথে থমথমে হয়ে গেল হিয়া। একটা ছোট্ট ফুটফুটে সদ্য জন্মানো বাচ্চার ছবি দেখলো, যার নিচে লেখা, ও রিধি আপু আর ঋদ্ধ ভাইয়ের মেয়ে রিধা। দোয়া করো শিয়া, এই বাচ্চা যেন অনেক ভালো থাকে, বাবা মায়ের পাপের ফল যেন ও না পায়। হিয়ার যেন বুককে চিনচিনে ব্যথা অনুভব করলো, কেমন ফাঁকা ফাঁকা, কেমন চাপা কষ্ট। তবুও হিয়ার চোখে পানি আসলো না। মেসেজ থেকে বেরিয়ে কাছের জানালা ভেদ করে বাইরে তাকিয়ে বলল, আমি তো ইতিমধ্যে সব মেনে নিয়েছি, কিন্তু তবুও কেন আমার এত কষ্ট হচ্ছে? মনে হচ্ছে কিছু হারিয়ে ফেললাম। আজ খেয়াল করলো হুট করে হিয়ার নীরবতা। হিয়াকে বলল, কি হয়েছে? এতক্ষণ তো খুশি ছিলে, কি হলো? জানো অ্যাশ, ভালোবাসার মানুষকে যদি একবার ঘৃণা করা হয় তাহলে সে ঘৃণা এতটাই তীব্র হয় যে নিঃশব্দে তাকে ধ্বংস করা যায়। কথায় আছে, মানুষ সব সময় প্রথম প্রেমে এমন একজনের উপর পড়ে যাকে কখনো ভাগ্যে লেখা হয় না। হিয়ার কথাই আয়াস ওর দিকে ফিরে হাত ধরে বলল, কি হয়েছে? হিয়ার অশ্রুসিক্ত চোখে তাকিয়ে বলল, ঋদ্ধর মেয়ে হয়েছে। আজ ও দাঁড়িয়ে যে সিদ্ধান্তটা ঋদ্ধির জন্য করছে সেটা আমার জন্য করার কথা ছিল। আমি চেষ্টা করেছি ওকে ভুলে যাওয়ার। মানুষের পক্ষে কখনো কাউকে ভুলে থাকা সম্ভব না। হয়তো কয়েক মাস, কয়েক বছর, কয়েক যুগ, তারপর হুট করে মনে পড়ে যায়। আমারও মনে পড়েছে অ্যাশ, কেন যেন খারাপ লাগছে আমার। আমাকে এভাবে ধোকা না দিলেও পারতো। একদিন আফসোস ওদের করতেই হবে, হয়তো আমাকে হারানোর, নয়তো আমাকে ঠকানোর, নয়তো আমার অনুভূতি নিয়ে খেলা করার জন্য। আফসোস ওদের করতেই হবে। নিয়তি কখনোই বেইমানি করে না। আয়াস হিয়াকে মুহূর্তের মাঝে কাছে টেনে জড়িয়ে ধরে বলল, তার জন্য কষ্ট পেয়ে লাভ নেই, যে কখনো তোমার ছিলই না। ঋদ্ধ বাচ্চা হওয়ার খবর সেই রাতে স্নিগ্ধ শুধু হিয়াকেই দিয়েছিল। সকালে বাড়িতে জানিয়েছিল। জানানোর পর থেকে রাবিয়া ছটফট করছে, কিন্তু আহমেদ বাড়ির কেউ ভয়ে যেতে পারেনি এখনো। সকাল সকাল খাবার টেবিলে সবাই খেতে বসেছে। রাবিয়া স্বামী ভাসুর অফিস চলে গেলে নিধিকে নিয়ে দেখে আসবে রিধির বাচ্চাকে। পিনপতন নিরাপত্তায় যে যার মতন করে খাবার খাচ্ছে। চামচের আওয়াজ ব্যতীত আর কোনো আওয়াজ শোনা গেল না। নীরবতা ভেঙে রশিদ আহমেদ বলেন, রোকসানা, রাবিয়া, নিধি, তোমরা যে বাচ্চাটাকে দেখে এসো, আহমেদ বংশের প্রথম সন্তানও, আর বাচ্চাটার কোনো দোষ নেই, সুতরাং দেখে দোয়া দিয়ে এসো। ভাইয়ের কথার পরিপ্রেক্ষিতে কোনো বিরোধিতা করতে দেখা গেল না রুহুলকে। অর্থাৎ এই বিষয়ে হয়তো সেও একমত। খাবার খেয়ে উঠে যেতেই নিধি নিজের বাবাকে বলল, তুমি দেখবে না রিধাকে? ছবি তুলে এনো, দেখে নেব। নিধির কথাই বিপরীতে রুহুল এতটুকুই বলে প্রস্থান নিলেন। শীতল বাতাসে ভেসে আসা চেরি ফুলের মিষ্টি গন্ধ যেন পুরো জাপান সেজে ওঠে এক রূপকথার রাজ্যে। টোকিও শহরের ব্যস্ত রাস্তাগুলো নিয়ন আলোয় ঝলমল করে। আকাশচুম্বী ভবনের মাঝে মানুষের পদাচারণায় মুখরিত প্রতিটি মুহূর্ত। রাত নামলেই শহরটা যেন রঙিন স্বপ্নের কোলাহলে ভরে ওঠে। কিয়োটোর বাসবনের সরু পথগুলোতে ছায়া ছায়া অন্ধকার আর সবুজের গভীরতায় মিশে যায় এক অনন্য রহস্যে। নীরব মন্দিরের ঘণ্টাখানি বাতাসে ভেসে আসে। মনে হয় সময় এখানে যেন থমে গেছে বহু যুগ ধরে। আর ফুজি পর্বতের সৌন্দর্য, বরফ ঢাকা শিখর যেন আকাশের বুক ছুঁয়ে আছে। নীল আকাশ আর সোনালি সূর্যের আলোয় পাহাড়টা দীপ্তিমান হয়ে ওঠে। নিচের শান্ত লেক আর জলে প্রতিফলিত হয় পুরো দৃশ্যপট একেবারে জাদুকরী। জাপানের প্রতিটি কোণায় আধুনিকতা আর প্রাচীনতার মেলবন্ধন, কোলাহল আর নীরবতার বৈপরীত্য। যেন প্রকৃতি আর সভ্যতা একসাথে মিশে গড়ে তুলেছে এক অপূর্ব দেশ। হিয়ারা উঠেছে জাপানের একটি ট্র্যাডিশনাল 5 স্টার হোটেলে। জাপানের ট্র্যাডিশনাল আর অত্যাধুনিক আধুনিকতায় ঘেরা এক অসম্ভব সুন্দর হোটেল। ওরা প্রায় রাতে পৌঁছেছিল টোকিওতে।
হালকা একটু রেস্ট নিয়ে আবার 12টায় বের হয়েছে সবাই। সব থেকে বেশি হিয়া এক্সাইটেড। নেওন আলোয় রাস্তার চারপাশ আলোকিত হয়ে গেছে, আশপাশ মানুষের সমাগমে ভর্তি। জাপানে এই সময় ট্যুরিস্টে ভরপুর থাকে, আশেপাশের বিভিন্ন দেশের বিভিন্ন মানুষের আনাগোনায় ভরে আছে। হিয়াদের সবাইকে 7 রঙা আইসক্রিম কিনে দিচ্ছে ঋষভ। এআই রোবট নিজে তৈরি করে দিচ্ছে আইসক্রিম। হিয়া রিনভি দুজনে রোবটের নিখুঁতভাবে আইসক্রিম তৈরি করা দেখছে। এক এক করে আইসক্রিম নিয়ে সবাই পার্কের উদ্দেশ্যে রওনা শুরু করলো। এওনো পার্ক টোকিওর সবচেয়ে জনপ্রিয় পার্কগুলোর মধ্যে একটি। এখানে বসন্তকালে হাজার হাজার চেরি ব্লসম গাছ ফোটে। হিয়ার যেদের কাছে হার মেনে সবাই সেদিকে যাচ্ছে। কিছুক্ষণ হাঁটার পর গন্তব্যে পৌঁছে গেল ওরা। হিয়া আয়েশের পাশে আইসক্রিম খাচ্ছিল। পার্কের কাছে যেতেই হিয়া বিকট একটা চিৎকার দিয়ে আইসক্রিম ফেলে ছুটে গেল ভেতর। পার্ক এই সময় বন্ধ থাকে, কিন্তু পার্কের গেটের কাছে প্রায় সারি সারি চেরি ব্লসম গাছ আছে, যার দরুন রাস্তায় সম্পূর্ণ ফুলে আচ্ছাদিত হয়ে আছে। সামান্য কংক্রিটের রাস্তা দেখা যাচ্ছে না। হিয়া দৌড়ে যেয়ে ফুলে আচ্ছাদিত সেই রাস্তায় হাত পা ছড়িয়ে ছিটিয়ে শুয়ে পড়ল। ওর এমন কাণ্ডে হতবাক হয়ে গেল প্রত্যেকে। আয়েশ তো হতভম্ব হয়ে গেছে। আশেপাশের অনেক ট্যুরিস্ট হিয়ার দিকে তাকিয়ে আছে, অনেকে হাসছে ওকে দেখে। সেদিকে কোনো তোয়াক্কা না করে হিয়া দুহাতে দুমুঠো ফুল নিয়ে আকাশের দিকে ছুঁড়ে দিল। ফুলগুলো আবার ওর উপরে পড়তে খিলখিল করে হেসে দিল হিয়া, যেটা মুগ্ধ হয়ে আয়েশ দেখল। হিয়া উঠে যত পারছে তত ফুল এক জায়গায় জড়ো করছে। উদ্দেশ্য ওর ব্যাগে সব ভরবে। ওর কাছে এবার না হেসে পারল না সবাই। রিনভিও যে ওর সাথে ফুল জড়ো করতে লাগলো। নাজও হেসে ফুল জড়ো করতে গেল। ছেলেগুলো ওদের পিছু পিছু গেল। রুয়াস ফুল জড়ো করে রিনভির মুখে তুলে মারল, তারপর হিয়ার। হাসতে হাসতে হিয়া রিনভি দুজনেই ফুল জড়ো করে একসাথে রুয়াসের দিকে ছুঁড়ে দিল। আয়েশ হাসলো ওদের খুনসুটি দেখে। নিজের ফোনটা বের করে মুহূর্তের মাঝেই ক্যামেরা বন্দি করলো হাস্য উজ্জ্বল প্রাণবন্ত একটি মুহূর্ত। বসন্তে জাপানের ক্যামিকোচি যেন এক জীবন্ত স্বপ্নের মতো হয়ে ওঠে। পাহাড়ের পাদদেশে নতুন সবুজ ঘাস ফুটেছে, আর নদীর ধারে হালকা কুড়িগুলো ফুটে ছোট ছোট রঙিন পাপড়ি যেন মাটিকে আলোকিত করছে। বাতাসে হালকা সুবাস ভাসছে। পাখির কুহু, নদীর মৃদু স্রোতের শব্দ মিলেমিশে এক মনোরম সঙ্গীত তৈরি করছে। পাহাড়ের শৃঙ্গের সাদা বরফ এখনও মিলান আলো প্রতিফলিত করছে, আর নিচের মাঠগুলো ফুলে গাছে ভরে যেন প্রতিটি পদক্ষেপে প্রকৃতির রঙিন আঁচড় লেগে যাচ্ছে। বসন্তের সূর্য হালকা উষ্ণ আলো ছড়িয়ে দিচ্ছে, পুরো জায়গাকে স্বপ্নময় ও শান্তিপূর্ণ বানাচ্ছে। হিয়া হাত মেলে বসে আছে। রিনভি ওর ইনস্টাগ্রামে ছবি আপলোড দিচ্ছে। ওর ঘাড়ে মাথা রেখে রুয়াস বসে আছে। ওর ঘুম সম্পূর্ণ হয়নি বিধায় এখন ঘুমে ঢুলুঢুলু করছে। খাবার অর্ডার করেছে আয়াস। ওখানকার কিছু ট্রেডিশনাল খাবার অর্ডার দিয়েছে ও। তার ভেতরে ইয়ানাও শিওয়াকি ক্যামিকোচির জনপ্রিয় খাবারগুলোর মধ্যে অন্যতম। পাহাড়ি নদীর মাছ ইয়ানাও। এই মাছটি সরাসরি নদী থেকে ধরা হয় এবং হালকা লবণ দিয়ে খোলা আগুনে গ্রিল করা হয়। খেতে একেবারে তাজা এবং স্বাদে অসাধারণ। আপাতত সবে এখানে খাবে, পরে দুপুরে বাইরে খাবে। নাচ বায়না ধরেছে জাপানিজ ট্রেডিশনাল ড্রেস কিমোনো পরবে। আপাতত এখান থেকে ঘুরে ওরা টেম্পেলে যাবে, সেখান থেকে ড্রেস পরবে। খাবার আসতে চপস্টিক দিয়ে যে যার মতো খাওয়া শুরু করলো। আচমকা আয়েশের ফোনে কল আসলো আরিশের। আয়েশ রিসিভ করে কিছু বলার আগেই আরিশ জানালো, টপ 25 বেস্ট কোম্পানির নাম প্রকাশ করেছে নিউ ইয়র্ক টাইমস। মনলিট উইসপার শর্ট অফ 14 র্যাঙ্কিং আছে। অভিনন্দন বাবা, অভিনন্দন। জাস্ট ভাবতে পারছো আমরা টপ 14-এ আছি। ইটস এ বিগ অ্যাচিভমেন্ট ফর আস। বাবার কথায় আয়েশের মুখে হাসি ফুটলো। আয়েশ এতটাই খুশি হয়ে বলল যে আশেপাশে সবাই ওর কথা শুনে ফেলল। রুয়াস তো এক প্রকার লাফিয়ে আয়েশকে জড়িয়ে ধরে বলল, কনগ্রাস ব্রো, বলে ফোনটা হাতে নিয়ে বলল, কংগ্রাচুলেশন ড্যাড, কংগ্রাচুলেশন। আয়েশ ওপর পাশ থেকে হেসে বলল, থ্যাংক ইউ মাই সান, অলসো কংগ্রেস টু ইউ। তোমরা দ্রুত ব্যাক করো দেশে।
মুহূর্তের মাঝেই আটকে উঠল হিয়া। সবে মাত্র একদিন ওরা এসেছে, এর ভেতর মোটো যাবে না। ওরা এক সপ্তাহ ট্যুরে এসেছে। হিয়া রুয়াসের কাছ থেকে তড়িঘড়ি করে ফোন নিয়ে বলল, ইটস নট ফেয়ার মেয়র আঙ্কেল, এমন তো কথা ছিল না। আমি মোটেও এখন ফিরে যাব না। হিয়ার মুখ ফুলিয়ে বলা কথাই আরিশ হেসে বলল, এবার ফিরে আসো, নেক্সট টাইম পুরো 1 মাসের জন্য পাঠাবো, প্রমিস। হিয়ার যেন পছন্দ হলো না আরিশের কথা। ঠোঁট চেপে নিজেকে নিয়ন্ত্রণ করে বলল, আমি এখন ফিরবো না, না মানে না। আরিশ হেসে বলল, এখন তো ফিরতে বলছি না, 2 দিন পরে ফিরে আসো। সবশেষে অনেক বলা বলির পর ওরা 2 দিন পর ফিরে আসবে বলে রাজি হলো। সাথে সাথে মুখ ভার করলো মেয়ে 3টে। কেউ ফিরতে রাজি নয়, সেটা দেখে বোঝা যাচ্ছে। সবশেষে নির্ধারণ হলো ওরা আজ সন্ধ্যায় ফ্লাইটে উঠবে সাউথ কোরিয়ার উদ্দেশ্যে। দক্ষিণ কোরিয়া পূর্ব এশিয়ার এক মনোমুগ্ধকর দেশ, যার রাজধানী সিওল সবসময় আলো ঝলমলে আর ব্যস্ততায় ভরা। বসন্তে যখন চেরি ব্লসম ফুল ঝরে পড়ে, তখন রাস্তাঘাট, পার্ক আর পাহাড়ি উপত্যকা যেন গোলাপি আর সাদা রঙের কার্পেট বিছিয়ে দেয়। কোরিয়ান ঐতিহ্যবাহী পোশাক হানবক এখনও উৎসব ও বিশেষ দিনে মানুষকে ইতিহাসের সঙ্গে যুক্ত করে রাখে। আর আধুনিকতায় ভরা শহরের আকাশচুম্বী ভবনগুলো প্রমাণ দেয় যে দেশটি প্রযুক্তিতে কতটা উন্নত। প্রাচীন প্রাসাদ, মন্দির আর ঐতিহ্যবাহী গ্রামগুলোতে গেলে অতীতের ছোঁয়া পাওয়া যায়। আবার স্যামসাং, এলজি কিংবা হুন্ডাইয়ের মতো বিশ্ববিখ্যাত ব্র্যান্ডগুলো বলে দেয় আধুনিক দক্ষিণ কোরিয়ার গল্প। এখানকার খাবারের স্বাদ আলাদা। কিমচি, বিবিম্বাপ ও তক্কবকি কিংবা কোরিয়ান বারবিকিউ, প্রতিটি পদে আছে এক ধরনের ঝাঁঝালো উষ্ণতা, যা দেশের মানুষের প্রাণবন্ত চরিত্রকে তুলে ধরে। উৎসবের সময় যেমন চুষক বা সশনাল পরিবার পরিজন একত্রিত হয়, গৃহস্থলী রান্নার সুবাস আর আনন্দে হাসি খুশি মিলে কোরিয়ানকে আরও আপন করে তোলে। প্রকৃতি, আধুনিকতা আর ঐতিহ্যের এই অনন্য মিশ্রণই দক্ষিণ কোরিয়াকে করে তুলেছে এক অপার আকর্ষণের দেশ। হিয়ারা ঘুরতে এসেছে একটা পার্কে। সেখানে একটা রাইড দেখে সবাই খুশি খুশি হলো এই রাইডে উঠবে। আজ হিয়া পরেছে একটা হোয়াইট লং শার্ট আর ব্লু জিন্স। রিনভিও সেম পরেছে, শুধু কালার আলাদা। নাজ হাজবেন্ডের সাথে ম্যাচিং করে কাপল শার্ট ও জিন্স পরেছে। আজ একটা শার্ট আর ট্রাউজার পরেছে। আর রুয়াস একদম কোরিয়ান আউটফিট পরেছে, ঢিলা জিন্স, ঢিলা গোল গলার গেঞ্জি আর নর্মাল একটা স্লিপার। রাইডের হিয়াসহ সবাই উঠবে, শুধু আয়াস বাদে। এসব বাচ্চাদের রাইডে ও উঠবে না। হিয়া রেগে বলো, এই এদের তোমার বাচ্চা লাগে দেখতে? দেখো সবাই অ্যাডাল্টরা আছে, প্লিজ চলো না আয়াস। আয়াস নাক সিটকে বলো, নো ওয়ে, আমি ওসব ফালতু রাইডে উঠবো না। রুয়াসও অনুনয় করে বলো, প্লিজ ব্রো, চলো না। বলিস না, না কথা কানা যায় না। আয়াসে রেগে বলা কথাই নাজ বলো, প্লিজ ব্রাদার, এমন করো না, জাস্ট একবার যাও। তবু কারোর কথা শুনল না। আয়াস এই রাইড সম্পর্কে জানে। এর কোলে ও বসে পড়ে। এসব ফালতু রাইডে ও উঠবে না। আর না চাইতে কেউ উঠুক, অন্তত হিয়া তো না। ও ফিরে যেতে নিতেই হিয়া যে ওর কাঁধে উঠল, শক্ত করে গলা জড়িয়ে ধরে বলল, না করতে পারবে না। হয় আমাকে নিয়ে সারা পার্ক এভাবে কাঁধে করে ঘুরে বেড়াবে, এর নয়তো এই রাইডে উঠবো। নাও, চয়েস ইজ ইয়োর্স। এখানে চয়েস করার কিছু নেই। তোমার মতো তুলোকে কাঁধে নিয়ে শুধু পার্ক কেন, সারা সাউথ কোরিয়া কাঁধে করে ঘোরাতে পারবো। বলে হিয়াকে শক্ত করে নিয়ে সামনে হাঁটা ধুলো। হিয়া আয়াসের গলা আরও টাইট করে বলল, না, আমি রাইডে উঠবো, প্লিজ প্লিজ আয়াস, চলো না প্লিজ। নো ওয়ে, ওরে ঘুরুক, তোমার যাওয়া লাগবে না। আয়াস শক্ত কণ্ঠে বলল। হিয়া অবাক হয়ে বলল, আমায় নামাও, যাওয়ার দরকার নেই তোমার, আমি নিজেই যেতে পারবো। লিভ অ্যাশ, লিভ। অথচ আয়াস হিয়াকে নিয়ে আগাতে আগাতে ঋষভদের উদ্দেশ্যে করে বলল, তোরা ঘুরে আয়, আমি ওকে নিয়ে যাচ্ছি। বলে হিয়াকে নিয়ে আগাতে লাগলো। হিয়া অনেক ছটফট করে নিজেকে ছাড়াতে চাইল, কিন্তু বরাবরের মতো আয়াসের শক্তির কাছে হেরে গেল। হিয়া শেষমেশ বাধ্য হয়ে আয়াসের কানের লতিতে জোরে এক কামড় বসালো। আচমকা হিয়ার এমন আক্রমণে আয়াস সাথে সাথে হিয়াকে নামিয়ে কান চেপে ধরল। ততক্ষণে হিয়া দৌড়ে রাইডের ভেতর যেতে লাগলো। আয়াস কান চেপেই হিয়ার পিছে দৌড়ে যেও সেও রাইডে চলে আসলো। ডিস্কো পং পং রাইডে উঠছে ওরা। আয়াস আসার পরপরই বৃত্তকার প্ল্যাটফর্মটি উপরে উঠতে শুরু করেছে, বিধায় ওর আর নামা হলো না।
বাধ্য হয়ে রাইডে বসতে হলো ওকে। নিচ থেকে অনেকটা উপরে ওঠানোর পর নাচসহ যে সকল মেয়েরা উড়ো খুলে রেখেছে সবাই ডেনিম শর্টস পরেছে। তাদের বড় কাপড় বা তোয়ালে দিয়ে ভালোভাবে জড়ি বসতে বলা হলো। এটা কোরিয়ান একটা সংস্কৃতি। এখানে সবার জন্য এমন কাপড় থাকে, প্রত্যেকটা মেয়েকে দেওয়া হয়। নাচ বসেছে ঋষভের পাশে, রুয়েশ রিনভির পাশে, আর হিয়া বসেছে রিনভির আরেক পাশে। রুয়েশ ঋষভের পাশে বসেছে। রাইট কন্ট্রোলার মাইক্রোফোনে সবার উদ্দেশ্যে কোরিয়ান ভাষায় বলল, সবাই কিন্তু শক্ত করে বসবেন, আর ছেলেরা আপনাদের দায়িত্ব প্রত্যেকটা মেয়ে থাকবে। বলে হিয়াকে উদ্দেশ্য করে ইংরেজিতে বলল, হেই হোয়াইট শার্ট ব্লু জিন্স, আপনি কোথা থেকে এসেছেন? হিয়াও উৎফুল্ল হয়ে ওদের সবাইকে দেখিয়ে বলল, LA ফ্রম আমেরিকা। লোকটি কোরিয়ানভাবে মাথা নত করে গ্রিট করে বলল, কোরিয়ায় আপনাদের স্বাগতম। আশা করি কোরিয়ায় আপনাদের ভালো লাগবে। ডিস্কো পং পং রাইডে আপনাদের স্বাগতম। হিয়া সহ সবাই খুব খুশি হলো। তার পরপরই সবাইকে রেডি হতে বলে রাইড শুরু হলো। তীব্র ঝাঁকুনি অনুভূতি হলো হিয়ার সাইডে। ও হেসে যথাসম্ভব রেলিং ধরে এক জায়গায় বসে থাকলো। নাচকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে রাখলো ঋষভ। একইভাবে রুয়াস ও রিনভিকে জড়িয়ে ধরে রাখলো। কিন্তু আয়াসের পাশে হিয়া না থাকায় ও পড়ল মহা বিপদে। ওকে যে রাইড কন্ট্রোলার টার্গেট বানিয়েছে সেটা বেশ বুঝলো। সর্বোচ্চ 10 সেকেন্ড এক জায়গায় বসে থাকলো অনেক কষ্টে, কিন্তু শেষ রক্ষা হলো না। এক ঝাঁকুনিতেই ফোমের ওপর পড়লো ও। এত ঝাঁকুনি হচ্ছে যে ও ঠিকভাবে দাঁড়াতে পারলো না। আজদের একদম উল্টো সাইডে গিয়ে গড়িয়ে গেল ও। কোরিয়ান ভাষায় রাইড কন্ট্রোলার কিছু বলল কাউকে। তার পরপরই সম্পূর্ণ কালো গেট আপ, মুখে মাস্ক দেওয়া একটা ছেলে বসা জায়গা থেকে হেয়ার দিকে হাত বাড়ল। হেয়াও হাত ধরতেই হ্যাঁচকা টানে নিজের কোলের উপর এনে পাশে জায়গা করে বসিয়ে দিল। হেয়া কৃতজ্ঞতা প্রকাশ করলো ছেলেটিকে, কিন্তু ঝাঁকুনি আরও তীব্র হলো। এতটাই তীব্র যে হেয়া বসে থাকতে পারল না। এবার আবার রাইট কন্ট্রোলার ছেলেটাকে বলল ওকে তাকে একসাথে হিয়াসহ পাশের মেয়েদের দায়িত্ব নিতে হবে বলে ঝাঁকুনি আরও তীব্র হলো। সাথে সাথেই কোরিয়ান ছেলেটি উঠে যেয়ে হিয়া ও আরও একটা মেয়েকে পা দিয়ে আটকে রাখলো আর দুহাত দুপাশে প্রসারিত করে ওদের প্রোটেক্ট করলো। প্রায় 45 সেকেন্ড ঝাঁকুনি দেওয়ার পর ব্রেক দেওয়া হলো। এর সাথে দুজনকে প্রোটেক্ট করে হাততালি দিল সবাই ছেলেটির দিকে, শুধু আয়াস ছাড়া। দাঁতে দাঁত চেপে রাগ নিয়ন্ত্রণ করছে ও। হিয়া উঠে ছেলেটিকে ধন্যবাদ জানিয়ে ছেলেটিও কোরিয়ানভাবে গ্রিট করলো। হিয়া যে রিনভির পাশে বসতে বসতে বলল, আজ আমার কেউ নেই বলে তোমরা কেউ আমায় আটকাতে পারলে না। দেখেছো ছেলেটা কি জেন্টলম্যান, কি সুন্দর একসাথে দুটো মেয়েকে হ্যান্ডেল করলো। হিয়ার কথাই আয়াস হাত মুষ্টিবদ্ধ করলো। ঋষভ সেদিকে তাকিয়ে শুকনো ঢোক গেল। নাচকে আরও শক্ত করে জড়িয়ে ধরলো। রাইড আবারও শুরু হলো। হিয়া আবারও টার্গেট করাই রুয়াস বলল, নিশ্চিত এটার ক্যারেক্টারের সমস্যা আছে। নাই এত মেয়ে থাকতে শুধু হিয়া কেন? রিয়াস বলতে বলতে হিয়া সিট থেকে নিচে পড়ে গেল। গড়িয়ে যাওয়ার আগেই এবার আয়াস হ্যাঁচকা টানে হিয়াকে নিজের উপর বসালো। নিজের ডান পাটা হিয়ার উপর দিয়ে ওকে লক করলো। ডান হাত দিয়ে হিয়াকে জড়িয়ে ধরলো আর বাঁ দিয়ে শক্ত করে রেলিং চেপে ধরলো। হিয়া শুধু শুকনো ঢোক গিল। তখনকার কাজের জন্য ও দারুণভাবে লজ্জিত। বারবার রাইট কন্ট্রোলার চেষ্টার পরও হিয়াকে এক চুলও নড়াতে পারল না আয়াস থেকে। আয়াস হিয়ার কানে কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলল, এই কামড়টা আমি তুলে রাখলাম, সুদ সমেত ফেরত দিব। আয়াসের ভারী কণ্ঠে বলা কথাই হিয়ার শরীরে শিহরণ খেলে গেল। ও ভয় পেল খুব করে। না জানি আয়াসর কোন হাত কামড়ে দেয়। পাগল হিয়া বুঝল না আয়াসের কথার ধরন কোন দিকে গেল। জেজু দ্বীপের দক্ষিণ পশ্চিমে অবস্থিত ইয়ংমেউরি কোস্ট একেবারে স্বপ্নময় প্রাকৃতিক সৌন্দর্যের ঠিকানা। সমুদ্রের ধারে বিশাল পাথুরে পাহাড়গুলো ঢেউয়ের সঙ্গে মৃদু নাচছে, আর নীল জলরাশির সঙ্গে আকাশের নরম নীল রঙের যেন একাকার হয়ে গেছে। পাথুরে প্রান্তরগুলো এমনভাবে সাজানো যে সেগুলোকে বেঁচে থাকা প্রাকৃতিক স্থাপত্য বলে মনে হচ্ছে। হালকা হাওয়া বইছে, যেখানে সামুদ্রিক লবণযুক্ত বাতাস এবং তাজা প্রাকৃতির সুবাস মিশে এক মনোরম অনুভূতি তৈরি করছে। সমুদ্রের ধারে হাঁটতে হাঁটতে মনে হয় প্রতিটি পদক্ষেপের সঙ্গে প্রকৃতির একাকার হয়ে যাচ্ছে।
সূর্য অস্তাচলে নামতে শুরু করলে আকাশে গোলাপি, কমলা ও নীলের ছায়া সমুদ্রের উপর পড়ে পুরো দৃশ্যকে আরও জাদুকারী করে তোলে। প্রকৃতির নীরবতা, ঢেউয়ের সুর এবং পাহাড়ের শান্তি মিলেমিশে ইয়ংমেরি কোস্টকে করে তুলেছে এক অবিস্মরণীয় ভ্রমণ কেন্দ্র। হিয়ারা বর্তমান অবস্থান করছে জেজু আইল্যান্ডের ইয়ংমেরি কোস্ট পয়েন্টে। এই জায়গায় বহু ড্রামা করা হয়েছে। এক কথায় জায়গাটা অসাধারণ। রিনভি আজ একটা হোয়াইট ফ্রক পরেছে, হিয়া পা অবধি লম্বা ম্যাক্সি ড্রেস পরেছে, নাজ আজ রেড পরেছে ঋষভের সাথে মিলিয়ে, আর আয়াস রুয়াস ওরা যে যার মতো ড্রেস পরেছে। তীব্র বাতাসে চুল উঠছে হিয়ার, আপাতত সেগুলো কানের পিছে গুজল ও। আজ অনেক কাজ ওর। আশেপাশে টুরিস্টে ভরপুর, যে যার মতো ছবি ভিডিও তৈরি করছে। রিনভি উল্টো পথে ঘুরে সমুদ্রে বিভিন্ন ভিডিও করতে লাগলো। রুয়াস হাতে একটা বক্স নিয়ে ঠিক রিনভির পেছনে দাঁড়ালো। হিয়া ততক্ষণে আয়েশকে ফোন ধরিয়ে দিয়ে ভিডিও করতে নির্দেশ দিল। ঋষভ নাজের হাতে হাত রেখে সমুদ্রের সৌন্দর্য দেখছে। তার ভেতরেই রুয়েশ রিনভির পেছনে এক হাঁটু গেড়ে বসে হাতের প্ল্যাটিনাম ডায়মন্ড এর কম্বিনেশনে তৈরি একটা রিং রিনভির সামনে ধরল। রিনভি তখনও খেয়াল করলো না। রুয়েশ রিনভিকে বলল, রিনভি মাহমুদ, উইল ইউ ম্যারি মি? রুয়েশের আওয়াজে রিনভি ফিরে দেখে, খুশিতে মুখে হাত চাপল। ঋষভ নাচসহ আশেপাশের অনেকে তাকালো ওর দিকে, অনেকে আবার নিজের ফোন বের করে ভিডিও করতে। ঋষভ চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে ওদের দিকে, যেটা দেখে নাচ ওর গালে কিস করে বলল, এমনভাবে তাকিয়ে না দেখো, রিন কত খুশি।